জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, সাবেক ডিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল, রায়ে অসন্তুষ্ট পরিবার। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800। উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠা অভিভাবক, এলাকাভিত্তিক আইসোলেশনের পরামর্শ। মহানগরীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস, শনিবার থেকে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন শিক্ষামন্ত্রী। বগুড়া 6 আসনে জয়ের পথে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। জালিয়াতির অভিযোগ তুলে শেরপুর 3 আসনের জামায়াত প্রার্থী নির্বাচন বর্জন, জয়ের আশা বিএনপির। এবং সিজারিয়ানের পর পেটে গজ রেখেই সেলাই, নওগাঁয় সন্তান জন্ম দেওয়ার সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা, তদন্ত কমিটি গঠন। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে সরাসরি গুলি করা 2 পুলিশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড আরও 3 পুলিশ সদস্যের। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 5 জনকে 10 বছর করে এবং বাকি 20 আসামির বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, আবু সাইদ 2 হাত প্রসারিত করে মানুষ নয় অমানুষদের সামনে দাঁড়িয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পুলিশের বন্দুকের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন তিনি। খুব কাছ থেকে আবু সাইদকে পুলিশ গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গুলি করা সাবেক পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আরও 3 পুলিশ সদস্য আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন ও বিভূতিভূষণ রায় ওরফে মাধবের। 10 বছরের কারাদণ্ড হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া সহ 5 জনের। এর বাইরে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 20 জনকে 5 বছর থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে তার বুকে তারা গুলি চালাবেন না, কিন্তু হায়ানার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। হয়তো ট্রাইব্যুনাল সেই কথাটি বোঝাবার চেষ্টা করেছে। সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। শহীদ আবু সাইদের মামলার রায়ের মধ্য দিয়ে চতুর্থ কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি করলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবু সাইদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মা এবং সহযোদ্ধারা। তাদের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। ন্যায় বিচার নিশ্চিতে মামলাটি পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়। শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 আসামির মধ্যে 2 জনকে ফাঁসি, 3 জনকে যাবজ্জীবন সহ বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে মামলার রায়ে খুশি নন পরিবারের সদস্যরা। রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের প্রতি আবেদন জানান তারা। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। যাদের ঘেরে আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। বেশি আসামি ফাঁকি দিলে তাই আমরা খুশি না, তা এটা আমরা খুশি নয়। আজকে যে রায়ের
যে 2 জন মৃত্যুদণ্ড হলো এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক। রাষ্ট্রের সাহায্য নিয়ে যদি আপিল করা যায় তো অবশ্যই পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সাথে শহীদ আবু সাইদের সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি, রায় পুনরায় বিবেচনার দাবি জানান তারা। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। প্রত্যাশিত রায়টার জন্য আমি সন্তুষ্ট, কিন্তু কার যে এখানে অপরাধী এবং নিরপরাধী ব্যক্তির শাস্তিটা কতটুকু হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায় কেবল আবু সাইদের পরিবার নয়, পুরো রংপুর জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। হামে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। গত 24 ঘন্টা আক্রান্ত উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 1829 জন। ঘনবসতি হওয়ায় ঢাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকরা। প্রাদুর্ভাব ঠেকাতে মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থা পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। 1 বছরের আরহান এবং 2.5 বছরের আদিহা একই বেড়ে 2 ভাই বোন হামে আক্রান্ত। একসঙ্গে আইসিইউতেও ছিল 6 দিন। তবে স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে তারা। এখানে আইসিইউর মধ্যে ছিলাম 6 দিন, কালকে নিচে নামাই দিছে, আজকে আমাদেরকে ছুটি দিচ্ছে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর সংক্রমণ ছড়িয়েছে আক্রান্তদের সংস্পর্শে এসে। আক্রান্ত হচ্ছে একই পরিবারের একাধিক শিশু। জ্বর কমে নেই, 105-4 জ্বর ছিল। 3 দিনের দিন এখানে এসে ভর্তি হয়েছি। ভর্তি আছি 6 দিন ধরে, আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সুস্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম অন্য যে কোনো সংক্রামক ব্যাধি থেকে দ্রুত ছড়ায়। ঘন বসতির কারণে রাজধানী ঢাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বলেও জানান তিনি। যেই শহরে লোক সংখ্যার ক্ষমতা বোধহয় আইডিয়ালি 50 লাখ, সেখানে 3 কোটি বসবাস করে, ফলে রোগটা দ্রুত ছড়াচ্ছে। প্রাদুর্ভাব ঠেকাতে আক্রান্তদের পাড়া মহল্লা ভিত্তিক আইসোলেশন ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। যারা কমিউনিটিতে এখন অসুস্থ হয়ে আছে, গুরুতর অবস্থায় যায়নি, তাদেরকে যদি আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে প্রত্যেক পাড়া মহল্লা ভিত্তিক তাদের চিকিৎসা এবং আইসোলেশন করে রাখতে পারি, তাহলে রোগটা আর ছড়াবে না। দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 11,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে সপ্তাহে 3 দিন অনলাইন এবং বাকি 3 দিন সশরীরে ক্লাস পরিচালিত হবে। আগামী শনিবার থেকে এটি কার্যকর হবে জানিয়ে মন্ত্রী বলেছেন, শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইনে ক্লাস নিতে হবে। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তন সহ সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হচ্ছে শিক্ষা খাত। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণী কার্যক্রম চালুর পথে নীতি নির্ধারকরা। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে প্রাথমিকভাবে মহানগরী পর্যায়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অফলাইন এবং বাকি 3 দিন অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস, আমরা ঈদের পরে 6 দিন যাব। তবে শিক্ষকরা বলছেন, অনলাইন ক্লাসের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়, পাশাপাশি অনলাইনের বিড়ম্বনায় পড়লে সেই শিক্ষার্থীদের অফলাইনে ক্লাসের সময় দেওয়া হবে। আমরা যদি শনি সোম বুধ এটা যদি আমরা মর্নিং শিফটকে মুভ করাই, তাহলে কিন্তু আমার 1100 বাচ্চাদের চলে আসবে, মুভমেন্টটা হাফ হয়ে যাচ্ছে। 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। অনলাইন যে ক্লাসগুলো হবে, যে পড়াগুলো তারা বুঝতে পারবে না, সেই পড়াগুলো এসে কিন্তু তারা অফলাইন ক্লাসে সমাধান করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যেসব স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা থাকবে, সেসব স্কুলে শুল্কমুক্ত বাসের ব্যবস্থা করবে সরকার। তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে।
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, নারায়ণগঞ্জে ব্যবসায়ী পথচারী গুলিবিদ্ধ, থমথমে এলাকা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ। বিকেলে ভোট গ্রহণ শেষ হবার পর শুরু হয় গণনা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়। তবে এর মাঝেও পাল্টাপাল্টি অভিযোগ ছিল প্রার্থীদের। তবে ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন শেরপুর 3 আসনের জামাত প্রার্থী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী। এই মুহূর্তে বগুড়ার 6 আসনে আছেন সহকর্মী আব্দুল আউয়াল। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বগুড়া 6 সদর আসনে যে উপনির্বাচন, সেখানে প্রাপ্ত ভোটের ফলাফলে নিরঙ্কুশ ভোট পেয়ে, দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে আসলে বিএনপি মনোনীত যিনি প্রার্থী আছেন রেজাউল করিম বাদশা, যিনি জেলা বিএনপি সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র, তিনি কিন্তু এই আসনে বিপুল ভোটে আসলে সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত 150টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা 145টি ভোট কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে আসলে রেজাউল করিম বাদশা এখন পর্যন্ত 1,28,000 বেশি ভোট পেয়েছেন। অপরদিকে জামাত ইসলামী যিনি মনোনীত প্রার্থী আছেন আবিদুর রহমান সোহেল, তিনি ভোট পেয়েছেন 54,949টি। অর্থাৎ সহজ করে বলা যায় যে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে কিন্তু আসলে যিনি বিএনপি মনোনীত প্রার্থী আছেন রেজাউল করিম বাদশা, তিনি নির্বাচিত হতে যাচ্ছেন। অপরদিকে সারাদিনই যে নির্বাচনী মাঠ, সেই নির্বাচনী মাঠে কিন্তু আসলে অভিযোগ ছিল, পাল্টা অভিযোগ ছিল। বিশেষ করে জামাত ইসলামী যিনি প্রার্থী আছেন, তিনি দিনব্যাপী আসলে নানা অভিযোগ করেছেন। তবে ভোটারদের সঙ্গে আমরা কথা বলে আসলে ভোটাররা জানিয়েছেন তারা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এবং নির্বিঘ্ন পরিবেশে কিন্তু তারা ভোট দিতে পেরেছেন। এবং আমরা দেখেছি যে পুরো দিন জুড়েই এই বগুড়া যেই পৌর যে এলাকা রয়েছে 21টি ওয়ার্ড এবং এই সদর উপজেলা যে 11টি ইউনিয়ন রয়েছে, সেখানে 4,54,000 ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও আসলে ভোটার প্রয়োগ করেছে 1,91,340 জন, অর্থাৎ 43% ভোট কিন্তু আসলে কাস্ট হয়েছে। এই 1,91,000 ভোটারাই কিন্তু আসলে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। সারাদিন জুড়ে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য ছিলেন, তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তৎপরভাবে কাজ করেছেন। এবং 150টি ভোট কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে 145টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, যেখানে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বিএনপি মনোনীত যিনি প্রার্থী আছেন রেজাউল করিম বাদশা, এই বগুড়া 6 সদর আসনে কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। এবং গত 17 বছরে বগুড়ার মানুষের যে উন্নয়ন গল্পটার বঞ্চনার যে আসলে গল্পটুকু সাধারণ মানুষ আশা করছেন, তিনি সংসদে গিয়ে বগুড়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তো বগুড়া থেকে উপনির্বাচনের ফলাফল নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। নওগাঁয় সন্তান জন্ম দেওয়ার সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে একটি ক্লিনিকের বিরুদ্ধে। অভিযোগ, অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই দেন মেট্রো ক্লিনিকের চিকিৎসকরা। অপারেশন করে বের করা হলেও মৃত্যু হয় রাহিয়া মনির। এই ঘটনায় ক্লিনিকটি সিলগালা করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন। সন্তান জন্ম দেওয়ার 2 দিন পরেই যন্ত্রণায় ছটফট করে মৃত্যু হলো গৃহবধূর। পরিবারের আনন্দ পরিণত হলো বিষাদে। গত 6 এপ্রিল নওগাঁ সদর উপজেলার সুলতানপুরের রাহিয়া মনির প্রসব বেদনা উঠলে নেওয়া হয় সদর হাসপাতালে। স্বজনরা জানান, এক দালাল সেখান থেকে মনিকে নিয়ে যায় পার্শ্ববর্তী বেসরকারি মেট্রো ক্লিনিকে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মেয়ের জন্ম দেন মনি। পরদিন বাসায় নেওয়া হলে মনির পেটে শুরু হয় অসহ্য যন্ত্রণা। সংকটাপন্ন অবস্থায় আবারও নেওয়া হয় সেই ক্লিনিকে। অভিযোগ, দ্বিতীয়বার অস্ত্রোপচার করে পেট থেকে গজ বের করেন মেট্রো ক্লিনিকের চিকিৎসকরা। এত রাব ব্যবহার, আপনাকে বের হয়ে যান, ইংলিশে তো কথা সবকিছু। কিছু একটা মেবি ছিল, ওটা আবার অপারেশন করে বের করছে, অস্ত্রোপচার করে বের করছে, করার পরে আপনার এই রক্তের ব্লিডিংটা আর বন্ধ হয় না। এদিকে অভিযোগ অস্বীকার করেছে মেট্রো ক্লিনিক কর্তৃপক্ষ। গজ টজ কিছুই ছিল না, রোগী হচ্ছে অপারেশন 6 তারিখে হয়, 6 তারিখে হওয়ার পরে 7 তারিখে আস্তে আস্তে মনে করেন হচ্ছে শ্বাসকষ্ট হয়। সিভিল সার্জন জানান, অনুমোদন ছাড়াই চলছিল ক্লিনিকটি। তাৎক্ষণিকভাবে করা হয় সিলগালা। এনাদের যে কোনো অবহেলা প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাহিয়া মনির মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।
নারায়ণগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে 2 জন হয়েছেন গুলিবিদ্ধ। সকালে ফতুল্লার একটি পোশাক কারখানার ঝুট ও ওয়েস্টেজ মালামাল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের গুলিতে আহত হন স্থানীয় এক ব্যবসায়ী ও এক পথচারী। গাইবান্ধা লালমনিরহাটে অবৈধভাবে মজুত করা 1750 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। গাইবান্ধার শাহঘাটার হাট ভরতখালী বাজারের একটি দোকানে 400 লিটার পেট্রোল অবৈধভাবে মজুত করায় মালিককে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সময় স্কুল বাজার এলাকা থেকে উদ্ধার হয় মজুত করা 850 লিটার পেট্রোল। খামার মালিককে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে লালমনিরহাটে অবৈধভাবে মজুদ 500 লিটার ডিজেল উদ্ধার সহ একজনকে আটক করেছে বিজিবি। এছাড়াও ভোজ্য তেল মজুদ ও নকল পণ্য বিক্রির অভিযোগে নীলফামারীর ডোমারে 3টি প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা। চট্টগ্রামে 2 সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত শুটার ফারুক হোসেন গ্রেফতার হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি এলাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোরশেদ খান ও শওকত গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এলোপাতাড়ি গুলি চালায় দুপক্ষ গুলিবিদ্ধ হয় পথচারী শিশু ফাহিম। গুরুতর আহত হন আরও 4 জন। উৎসবে মাটোয়ারা পার্বত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি আনন্দ উচ্ছ্বাসে হয়ে গেল বিজু সাংগ্রাই বৈশুখ বিহু উদযাপন পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারে বর্ষবরণ উৎসব পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বাংলা বর্ষবিদায় ও বরণ উপলক্ষে পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষ মেতেছেন বিজু সাংগ্রাই বৈশুখ বিহু উৎসবে। রাঙামাটি পৌর চত্বরে নাচে গানে ক্ষুদ্র নিগোষ্ঠীর তরুণ তরুণীরা তুলে ধরে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য। চাকমা, ত্রিপুরা, মারমা ও তচঙ্গা সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে উদযাপন করে এই উৎসব। বর্ণিল আয়োজনে নিজেদের সংস্কৃতি তুলে ধরে অংশ নেয় বর্ণাঢ্য র্যালিতে। কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আর আমাদের পোশাক আচার ওগুলো তুলে ধরার জন্য এখানে আচার অন্যতম কারণ। আমাদের সম্পর্কে যে অপসংস্কৃতিগুলো ছড়িয়ে দেওয়া হয় এগুলো যাতে না হয়। খাগড়াছড়িতেও ঐতিহ্যবাহী গড়োয়া ও ত্রিপুরা নৃত্যের মাধ্যমে উৎসবের সূচনা হয়। বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন ক্ষুদ্র নিগোষ্ঠীর শত শত মানুষ। নিজেদের কাছ থেকে অবদেবতা দূর করে মঙ্গলজনক হয়ে আনার জন্য আমরা এই রয়া নৃত্য করে থাকি। এদিকে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেছেন, বৈশাখী নামে নয়, পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায় নিজস্ব নামে উদযাপন করবে বর্ষবরণ উৎসব। বাংলাদেশের জাতীয়তাবাদীতে যে যে সম্প্রদায় রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র 2000 জনগোষ্ঠীও সব সম্প্রদায়ের নাম নিয়ে হবে, ওনারা যেটা পালন করেন। 3 পার্বত্য জেলায় 12 এপ্রিল থেকে 11টি সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে প্রধান সামাজিক উৎসব বিজু, বৈশু ও সাংগ্রাই উৎসব উদযাপন করা হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, সাবেক ভিসি সহ 25 জনের বিভিন্ন মেয়াদে জেল, রায় অসন্তুষ্ট পরিবার। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টা আরও 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800, উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক, এলাকা ভিত্তিক আইসোলেশনের পরামর্শ। এবং বগুড়া 6 আসনে জয়ের পথে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জালিয়াতির অভিযোগ তুলে শেরপুর 3 আসনে জামাত প্রার্থীর নির্বাচন বর্জন, জয়ের আশা বিএনপির। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে আবারও কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।